আমাদের অবস্থা। আমরা যদি কাজ বাসায় প্র্যাকটিস করি তাহলে আর কি পসিবল না, প্র্যাকটিস না করলে পসিবল না। তা আপনার ডিজাইন যেগুলো শিখছেন, যেই সিএসএস গুলো জানেন, ওগুলো দিয়েই আপনারা বাসায় প্র্যাকটিস করলেই আরও অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। তো W3 স্কুল, আমি পিএসপি কয়েকদিন জাস্ট দেখাই দেবো, তারপরে হলো যে মাই এসকিউএল কিছু দেখাই দেবো, পিএসপি মাই এসকিউএল, তারপরে আমি ওয়ার্ডপ্রেস দেখাই দেবো। পিএসপিতে আপনাদেরকে অনেক বস হইতে হবে তা না, বেসিক পিএসপি জানলেই হলো যে আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো পিএসপিটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডাইনামিকভাবে আমরা যেগুলো কাজ করতে চাই, ওয়েব পেজ তৈরি করতে চাই, সেই কাজগুলো করার জন্য আমাদের এই পিএসপিটা ব্যবহার করা হয়। তো পিএসপিটা হলো যে সার্ভার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, মানে সার্ভার ছাড়া আপনার চলবে না। সার্ভার বলতে যেমন আমরা বলি সি প্যানেল একটা সার্ভার না, ওইটাকে সার্ভার বলা হয়। ওইখানে হলো যে আমাদের পিএসপি ইনস্টল দেওয়া থাকে, ওইটা দিয়ে আমাদের চলে। তা আমাদের তো প্রথম অবস্থায় হলো যে সার্ভার হলে যে আমাদের পিসিতে কম্পিউটারে ইনস্টল দিতে হবে, একটা যে কোনো একটা ড্রাইভকে আমাদেরকে ইনস্টল দিতে হবে, সার্ভার হিসেবে সার্ভার বানাইতে হবে। সেই সার্ভার বানিয়ে ওখানে আমাদেরকে পিএসপিটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো পিএসপির বর্তমান যে ভার্সন চলছে সেটা হচ্ছে যে পিএসপি 7.4 ভার্সন চলছে। তো আমরাও এই পিএসপির আর কি বেসিক যে জিনিসগুলো যেগুলো আপনারা অলরেডি C++ অথবা জাভাতে শিখছেন, যেমন হলো যে ভেরিয়েবল, স্ট্রিং, তারপর নিউমেরিক্যাল যে ডাটাগুলো আছে, ডাটা টাইপ, স্ট্রিং, নাম্বার, ম্যাথ, কনস্ট্রাক্ট, অপারেটর, তারপরে আপনার ফিল্ডস, সুইচ স্টেটমেন্ট, লুপ, ফাংশন, অ্যারে। হ্যাঁ, এই জিনিসগুলো জাস্ট আমাদের জানলে হবে। তো ওইখানে যে জিনিসগুলো জানছেন আপনারা যে C++-এ অথবা জাভাতে, আপনাদের যদি জাভা ছিল, তো ওই ধরনেরই ওই থিঙ্কিংগুলো সব এখানেও সেম, জাস্ট হয়তো যে সাইনগুলো আলাদা আছে, তাছাড়া বাকি যেই কাজগুলো সেই কাজগুলো সবগুলো সেম আছে। তো পিএসপিতে আপনি যদি পিএসপি সার্ভার যদি আপনার কম্পিউটারে না থাকে, আপনি এখান থেকেই প্র্যাকটিস করতে পারবেন। এই W3 স্কুলে এখানেই প্র্যাকটিস করতে পারবেন। এই যে ট্রাই ইউর সেলফ, এখান থেকেই দেখে দেখে এই যে এখানেই হলো যে কোড লিখলে এই জায়গায় হলো যে আউটপুট পাওয়া যায়। এখানে কোড লিখলে রান করলে এখানে আউটপুট পাওয়া যায়। মানে এখানে যদি আমি লিখি যে মাই নেম ইজ মাহফুজ, তাহলে এখানে মাই নেম ইজ মাহফুজ শো করাবে। মানে এইটাই হলো যে একটা এডিটর প্লাস সার্ভার একসাথেই কাজ করতেছে, আপনি এটা দিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনার যদি এইটা না থাকে, যেমন এই W3 স্কুলতে চালাইতে গেলে আপনার হলো যে ইন্টারনেট লাগবে, তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, একটা হলো যে সার্ভার ডাউনলোড করে নিতে হবে। আজকে কি মনি আছে নাকি মনি চলে গেছে? আসি আমি। ও আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, সার্ভার হলো যে লোকাল হোস্টে কাজ করার জন্য সার্ভার তৈরি করে নিতে হয়। সেরকম একটা সার্ভার হলো XAMPP, জ্যাম্প যেটাকে বলা হয়। এই জ্যাম্প গুগলে গিয়ে জ্যাম্প নিয়ে সার্চ দিলেই হলো যে আপনি পারবেন। এটা একটা হলো যে আপনার সার্ভার, এখানে হলো যে পিএসপি, মাই এসকিউএল, অনেকগুলো জিনিস এখানে থাকে এই সফটওয়্যারটাতে। এটা একটা সফটওয়্যার। এরকমই আরও আপনার সফটওয়্যার পাবেন ডেস্কটপ বেস এই সার্ভার, ওটাকে ওয়াম্প বলা হয়, WAMPP। এরকম করে যদি আপনি সার্চ দেন তাহলে এইটা একটা, এটা দিয়েও আপনারা কাজ করতে পারেন, জ্যাম দিয়ে, অথবা এই ওয়াম দিয়ে কাজ করতে পারেন, অথবা জ্যাম দিয়ে কাজ করতে পারেন। তো এই লিঙ্ক থেকে আপনারা ওয়াম্পের থেকে জ্যামটাই আমি ব্যবহার করি, এইখান থেকে আপনি যে কোনো একটা ভার্সন উইন্ডোজের জন্য, এখানে লিনাক্স যে ব্যবহার করেন লিনাক্সেরটা ব্যবহার করবেন, উইন্ডোজের জন্য যেটা উইন্ডোজে ব্যবহার করবেন, আর অনেকগুলো অপারেটিং সিস্টেম যেটা আছে যার যেটা সেটাই ব্যবহার করেন না আপনি। তো অনেক, আমার মনে হয় যে আপনাদের সবারই উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আপনি এখান থেকে যে কোনো একটা ভার্সন, লেটেস্ট ভার্সন হচ্ছে যে এইটা 7.4
12। এটা হচ্ছে যে লেটেস্ট ভার্সন। আপনি এখান থেকে যে কোনোটাই ডাউনলোড করে আপনার পিসিতে আপনি ইনস্টল দেবেন। তো ইনস্টলের নিয়মটা হলো যে অন্যান্য ইনস্টলের যে নিয়মটা, সেই ইনস্টলের নিয়মটা হলো যে অন্যান্য যেই আপনার আছে সফটওয়্যার আছে সেই অন্যান্য সফটওয়্যারগুলোর মতোই। তো আমার এখানে জ্যামটা আমার ইনস্টল এই যে আছে আমার এখানে এইটা হয়। যেমন এইটাকে যদি আপনি ইনস্টল দেন, ইয়েস ডাবল ক্লিক করলেই হবে। আমার এখানে ইনস্টল দেওয়া আছে কিন্তু আমি ইনস্টল দিব না। হ্যাঁ, তো যখন হলো যে আপনি এই সার্ভারটা ইনস্টল দিবেন তখন হলো এটা ইয়েস করতে হবে। ওকে, এইখানে হলো যে নেক্সট করতে হবে। এখানে আপনি কি কি ইনস্টল দিতে চান সেই ইনস্টলের বিভিন্ন জিনিস আছে, যেমন অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, এখানে যা যাবতীয় আছে আপনি সবগুলো ইনস্টল দিবেন। নেক্সট। আর এখানে একটা লোকেশন দেখায় যে সিলেক্ট এ ফোল্ডার, আপনি কোথায় জ্যামটাকে ইনস্টল দিতে চান, এই সার্ভারটা কোন ড্রাইভে আপনি ইনস্টল দিতে চান, আপনার সি ড্রাইভ নাকি ই ড্রাইভ, ডি ড্রাইভ, কোন ড্রাইভে আপনি দিতে চান। তো এইটা হলো যে ডিফল্ট ভাবে এখানে লেখা থাকে হলো যে সি ড্রাইভ। সি ড্রাইভ দেওয়ার পর এখানে লেখা আছে XAMPP। তো আপনারা যখন সেট আপ দেবেন সি ড্রাইভে দিবেন না। সি ড্রাইভে এই জন্য দিবেন না, মনে করেন যে এটা তো আমাদের সার্ভার যেহেতু, আর আমরা এখানে অনেকগুলো প্রজেক্টের কাজ করব, যেমন ওয়ার্ডপ্রেসের যদি কাজ করি, পিএসপির যদি কাজ করি, অথবা মাইস্কুয়েল এর কাজ করি, অনেকগুলো প্রজেক্ট করব আমরা। তো সার্ভারের অনেকগুলো কোড আছে যেগুলো হলো যে আমাদের ডাটাবেজে জমা থাকবে, আমাদের মাইস্কুয়েলের কাজ অথবা ওয়ার্ডপ্রেসের কাজ। তো যদি আপনি সি ড্রাইভে জ্যামটাকে সেট আপ দেন তাহলে হলো যে আপনার এই সি ড্রাইভটা যে কোনো দিন ক্রাশ হয়ে যেতে পারে, মানে উইন্ডোজ আপনার পড়ে গেল অথবা ভাইরাস অ্যাটাক করলো, তখন কিন্তু আপনি আবার অপারেটিং সিস্টেম দেবেন, উইন্ডোজ দিবেন, তখন আপনার কিন্তু এই জ্যামটা পুরোটা ডিলিট হয়ে যাবে, আপনার কাজগুলো সবগুলো হারায় যাবে। এই জন্য যখন আপনি সেট আপ দিবেন তখন এখান থেকে সিলেক্ট করে আপনার এখানে ড্রাইভ সিলেক্ট করবেন, সি ড্রাইভটা বাদে অন্য কোনো ড্রাইভ, এরকম করে অন্য ড্রাইভ সিলেক্ট করে এখানে নাম দিবেন, কি নামে আপনি ওই এই ই ড্রাইভের ভিতরে পাবেন, এরকম সার্ভার অথবা ইনস্টল, যে কোনো নাম দিতে পারেন, অথবা XAMPP যেটাই দেন, আপনি যেটা দিলে আর কি ইজিতে বুঝবেন। তারপরের স্টেপগুলো হলো নেক্সট করা। তো আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে আমি নেক্সট করলাম না, কেটে দিলাম আমি। তো নেক্সট যখন আপনার ডাউনলোড কি বলে সেট আপ হলো যে কমপ্লিট হয়ে যাবে, সেট আপ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি যেই ড্রাইভে সেট আপ দিবেন, যেমন আমি ডি ড্রাইভে দিছি, আমার ডি ড্রাইভে হলো যে সার্ভারের নাম হলো, ফোল্ডারটার নাম হলো যে নিউ সার্ভার, এইটা হয় নিউ সার্ভার। এরকম আপনার একটা ফোল্ডার আসবে, এই ফোল্ডারের ভিতরে আপনি ওপেন করবেন, ওপেন করে নিচের দিকে দেখবেন যে একটা আছে, তিনটা হলুদ আইকনের ফাইল আছে, একটার নাম হলো যে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল এইটাকে আপনারা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনাদের ডিফল্ট অবস্থায় এই রকম অবস্থায় থাকবে, এই যে এরকম অবস্থায় থাকবে। তো এই কন্ট্রোল প্যানেল থেকে, জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে আপনাদেরকে এই অ্যাপাচি এবং মাইস্কুয়েল, অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটাকে আমাদের স্টার্ট করতে হবে, অ্যাপাচি এবং মাইস্কুয়েল স্টার্ট করতে হবে। যখন আপনি স্টার্ট করবেন এরকম এই দুটো হলো যে সবুজ হয়ে যাবে, এই যে অ্যাপাচি এবং মাইস্কুয়েল, এবং এখানে পোর্ট দেখা যাবে, এবং এখানে বলবে যে এখন স্টপ আইকন আসছে, আগে আমরা স্টার্ট করছি এখন আমাদের স্টপ, স্টার্ট স্টপ এরকম লেখা আসছে। হ্যাঁ, এটা হলো যে মিনিমাইজ করে দিতে পারেন অথবা এখানে ক্লোজ করে দিতে পারেন, কিন্তু কোয়াইট করবেন না, এইটা করলে এই দুটো স্টপ হয়ে যাবে, এটা করবেন না, আপনি ক্যান্সেল করে দেন, এখান থেকে কেটে দেন অথবা মিনিমাইজ করেন। ঠিক আছে, এখন আপনার এই ড্রাইভটা, আপনার এই নিউ ফোল্ডার যে ড্রাইভটা আছে ডি ড্রাইভের, এই ফোল্ডারটা হলো যে আপনার সার্ভার হিসেবে কাজ করবে, এটা সার্ভার হিসেবে কাজ করবে। ঠিক আছে, এখন এটা সার্ভার হিসেবে কাজ করবে কিনা এটা আপনার যখন সবুজ হয়ে যাবে এবং সার্ভার হিসেবে রান হচ্ছে কিনা সেটা আপনি দেখতে পাবেন এরকম করে। যদি আপনি ব্রাউজারে এরকম লেখেন যে লোকাল হোস্ট স্ল্যাশ লোকাল হোস্ট, এই যে এরকম একটা অপশন আসবে, অথবা আপনাদের ক্ষেত্রে একটা সবুজ আইকন আসতে পারে, সবুজ আইকন আসতে পারে, যেমন এটার নাম হলো যে আমি যদি লিখি ড্যাশবোর্ড,
লোকাল হোস্ট ড্যাশবোর্ড, আপনারা সরাসরি এইরকম একটা আইকন পাবেন যখন আপনি লোকাল হোস্টে যাবেন। আমার একটা ফাইলকে আমি ডিলিট করে দিছি তো এই জন্য। যদি এইরকম আসে তাহলে আপনার সার্ভারটা ইনস্টল হয়ে গেছে এবং রান হয়ে গেছে, ঠিক আছে। এই এই আইকনটা আসলে এইটা, অথবা অন্য কোনো কিছু আসতে পারে। যদি সেগুলো না বোঝেন আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন তাহলে হয়ে যাবে। মানে এটা আসলেই আপনার সার্ভার রান। আচ্ছা, সার্ভার রান করার পর আমাদের কাজ করতে হবে যেই লোকেশনটাতে, সেই লোকেশনটার নাম হলো যে এই নিউজ সার্ভার। আমাদের যে ফোল্ডারটা যেই ড্রাইভে সেট আপ দিছি এখানেই একটা ফোল্ডারের নাম আছে htdocs। htdocs এই যে এখানে যে এই ফোল্ডারটা htdocs, এই ফোল্ডারের ভিতর আমরা যা যাবতীয় কাজ করব সেগুলোই আমাদের প্রজেক্ট হিসাবে থাকবে, ঠিক আছে। এখানে আমার অনেকগুলো প্রজেক্ট আছে, এখানে অনেকগুলো প্রজেক্ট আছে। যেমন আমি একটা নতুন প্রজেক্ট বানাবো এখানে, যেমন ট্রেনিং, TRAINING ট্রেনিং। এইটা হলো যে আমাদের প্রজেক্ট ফোল্ডার। এখানে আমরা যেই কাজগুলো করব সেগুলো আমাদের ট্রেনিং এর জন্য। তো এইখানে এটা তো আমাদের ফোল্ডার। যখন আমরা পিএসপির কাজ করব, পিএসপির কাজগুলো এই htdocs এর ভিতরে ছাড়া অন্য কোথাও লিখলে কাজ করবে না। আপনি যদি ডেস্কটপে লেখেন অথবা আপনি অন্য কোনো ড্রাইভে লেখেন, অন্য কোনো ফোল্ডারের ভিতরে লেখেন, কাজ করবে না যদি আপনি htdocs এর ভিতরে না লেখেন। এই আপনার সার্ভার যেটাতে ইনস্টল দিয়েছেন তার ভিতরে যে htdocs ফোল্ডারটা আছে এর ভিতরে যদি আপনি না লেখেন পিএসপি কোড তাহলে আপনার কাজ করবে না, ঠিক আছে। পিএসপিতে কাজ করার জন্য আপনার এই htdocs এর ভিতরে কাজ করতে হবে যদি সেটা আপনার লোকাল সার্ভার হয়। আচ্ছা, এটাই আমাদের লোকাল সার্ভার এবং আমরা একটা ফোল্ডার বানাইছি এটা, এখানে আমরা কাজ করব। তো এখানে যখন আপনি কাজ করবেন পিএসপির কাজ করার সময় যেই ফাইলের নাম দিবেন, যেমন আমি দিলাম যে index.php। যেই কাজ করার সময় আমরা যেমন HTML যখন আমরা শিখছিলাম তখন আমরা এরকম index.html লিখছিলাম। যখন আমরা CSS এর কাজ শিখছি তখন আমরা এখানে লিখছিলাম যে style.css। আবার জাভাস্ক্রিপ্টে যেগুলো কোড লিখি আমরা, যারা স্লাইডারের কাজ করছেন অথবা বুটস্ট্র্যাপে যখন আমরা কাজ করছি তখন আমরা এখানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে লিখছিলাম JS। সেই রকমই পিএসপির কাজ করতে গেলে আপনাকে .php লিখতে হবে। আপনি .html ফাইলের ভিতরে পিএসপির কোনো কোড লিখলে সেই কোডগুলো রান হবে না, ওগুলো নর্মালি টেক্সট হিসেবেই পাবেন কোডগুলোকে। আপনার পিএসপিতে কাজ করতে গেলে অবশ্যই ফাইলের এক্সটেনশনটা পিএসপি হইতে হবে, ঠিক আছে। তো এটাই হলো যে আমাদের পিএসপির ফাইল, ঠিক আছে। আচ্ছা, তো পিএসপির যে কোডগুলো নর্মালি আমরা যেগুলো শিখবো এখন এই পিএসপিতে, যেমন আর আমাদের যেই এই প্রজেক্ট ফোল্ডারটা এটা হলো যে ট্রেনিং, তাই না। এই লোকাল হোস্টের ভিতরে ট্রেনিং, এইটা আমরা কিভাবে রান করব, যেমন এই যে ট্রেনিং এর ভিতরে আমি এখানে একটা h1 লিখলাম, হ্যালো h1 লিখলাম, ঠিক আছে। এই হ্যালোটা আমরা কিভাবে পাবো, ওইটা পাওয়ার যে নিয়মটা সেটা হলো যে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার প্রজেক্টের যে ফোল্ডার নেমটা সেটা লিখতে হবে। যেমন আমি লিখছিলাম যে ট্রেনিং, TRAINING ট্রেনিং, লোকাল হোস্ট স্ল্যাশ ট্রেনিং। এইটা হলো যে আমাদের প্রজেক্টের ফোল্ডারটা, মানে htdocs এর ভিতরে যে ফোল্ডার নেমটা থাকবে, এই htdocs এর ভিতরে যে ফোল্ডার নেমটা থাকবে এটাই হলো যে আমাদের প্রজেক্টের URL। যেমন আমরা যে facebook.com লিখি, youtube.com লিখি, সেই রকমই লোকাল হোস্টের পরে এই ফোল্ডার নেমটা লিখলেই আমাদের প্রজেক্টটা রান হবে। যেমন আমি হ্যালো লিখছি, আর ডিফল্ট অবস্থায় হলো যে ইন্ডেক্স ফাইলটাই রান হয়, এই যে এখানে দেখেন index.php লেখার দরকার হয়নি, index.php অটো রান হয়ে গেছে এখানে, ঠিক আছে। এটা যদি না দেন কাজ করবে ইন্ডেক্সের ক্ষেত্রে। ওকে, আসেন কি আপনারা, কে কে আছেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো এইখানে হলো যে আমাদের এটা হলো যে আমাদের প্রজেক্টের ইউআরএলটা আমরা পাবো হলো যে লোকালহোস্ট স্ল্যাশ ট্রেনিং, আর আমাদের প্রজেক্ট ফোল্ডারটা htdocs এর ভেতরেই থাকবে। আমাদের পিএসপির ফাইল নেমগুলো এক্সটেনশনটা হবে .php দিয়ে। আচ্ছা, এখন আমরা এই পিএসপির যা যাবতীয় বেসিক জিনিসগুলো আমরা জানলাম। তো আচ্ছা, মনি তো ঘুমাবেই, এটা স্বাভাবিক, সমস্যা না। তো
এই এইচটিএমএল এর যেমন ও আচ্ছা ধন্যবাদ, ফান করছি আমরা। আচ্ছা এখন হলো যে এই এইচটিএমএল এর যেমন একটা সিনট্যাক্স ছিল যে আমরা ডট এইচটিএমএল নাকি এইচটিএমএল হেড বডি টাইটেল প্যারাগ্রাফ যেই কোডগুলো ছিল সেই কোডগুলোর ভিতরেও আমরা পিএসপি কে লিখতে পারবো, ঠিক আছে। আর এই পিএসপির ক্ষেত্রে আপনার অবশ্যই এরকম পিএসপি সাইনটা লিখতে হবে, পিএসপির এই যে অ্যাঙ্গেল দিয়ে হোয়াট আইকন তারপর পিএসপি এইটা লিখতে হবে। তারপরে আপনি এরকম পিএসপি ক্লোজ, এইটা হলো যে পিএসপির একটা মানে ব্লক, এই ব্লকের ভিতরেই আপনাকে পিএসপির কোডগুলো লিখতে হবে। আপনি যেখানেই কোড লেখেন পিএসপির কোড এই ব্লকের ভিতরেই লিখতে হবে। আরও অনেক ধরনের হয়তো সিনট্যাক্স আপনাদের পড়বে, কিন্তু আপনারা এখন এইটাই হলো যে সব বেস্ট লেখার নিয়ম যে আপনারা এই সিনট্যাক্সটাই নিয়েই আর কি কোড বেশি লিখবেন। পরবর্তীতে আরও যেগুলো সিনট্যাক্স আছে ওগুলো আমরা লিখব, ঠিক আছে। এখানে যেমন পিএসপির ক্ষেত্রে যেটা লিখতে হবে, যেমন আপনি যদি হ্যালো লেখেন, আমাদের যেমন হ্যালো ওয়ার্ড প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেই আমরা একটা মেসেজ দেই, পিএসপি যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে আপনার শুধু এরকম হ্যালো লিখলে আসবে না, এরকম করে আসবে না, ঠিক আছে। এটা বলবে যে ইরোর হ্যালো ওয়ার্ড, এটা আমাদের প্রজেক্টের ইউআরএল, আমি এখানে হ্যালো ওয়ার্ড লিখছি, এটা ইরোর বলছে। এই যে এখানে কি ইরোর হয়েছে সেটাও এখানে বলে দেয়, আনএক্সপেক্টেড ওয়ার্ড হ্যালো ওয়ার্ড কত নাম্বার লাইনে ভুল আছে সেই লাইন নাম্বারটা সহ আমাকে বলে দিয়েছে যে 3 নাম্বার লাইনে আমার ভুল আছে। তা প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেমন আমরা সি প্রোগ্রামিং এ প্রিন্ট করার সময় প্রিন্ট লিখছিলাম, প্রিন্টএফ লিখছিলাম, এরকম লিখছি না, সেরকম আমাদের পিএসপির ক্ষেত্রেও লিখতে হলে যে ইকো, পিএসপির ক্ষেত্রে ইকো লিখতে হয়, লেখার পর এখানে হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এরকম করে লিখতে হয়। ইকো দিয়ে আমাদের মেসেজকে প্রিন্ট করতে হয়, ইকো দিয়ে আমাদের মেসেজকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে হ্যালো ওয়ার্ডটা চলে আসবে। আপনি এই হ্যালো ওয়ার্ডের এখানে ইকো না দিয়ে আপনি সরাসরি এরকম লিখতে পারেন যে প্রিন্ট, প্রিন্ট তখনও কাজ করবে। এই যে প্রিন্ট একই কাজ, যা আপনি ইকো ব্যবহার করতে পারেন অথবা প্রিন্ট ব্যবহার করতে পারেন, আপনার যেটা সুবিধা। কিন্তু আমরা নর্মালি ইকোটা এই ওয়ার্ডটাই বেশি লিখি যে ইকো প্রিন্ট, ঠিক আছে। তো ইকো যখন আমরা করব, যদি আপনার এখানে কোটেশন দিয়ে আপনি কখনো লেখেন যে কোনো মেসেজ লেখেন যেটাকে আমরা স্ট্রিং বলি অথবা বাক্য বলি, হ্যাঁ সেন্টেন্স বলি, যে কয়েকটা ওয়ার্ড অথবা ইংলিশের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো আমরা লেটারগুলো যেগুলো আছে সেগুলোকে প্রিন্ট করব, সেগুলো অবশ্যই কোটেশনের ভিতরে লিখতে হবে। এরকম যে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, এটা কোটেশন ছাড়া লেখা যাবে না, এগুলো কোটেশন ছাড়া লেখা যাবে না, ঠিক আছে। অবশ্যই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন লিখতে হবে, তার ভিতরে আপনি এরকম স্ট্রিং লিখতে পাবেন, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, এটাকে স্ট্রিং বলা হয়। পিএস প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে স্ট্রিং বলা হয়। এখানে স্ট্রিং আছে, এই যে এখানে স্ট্রিং আছে। আমি ইনস্টলেশন বলছি, সিনট্যাক্স যেভাবে লিখতে হয় সেটা বললাম, আর এখন আমি স্ট্রিং বোঝাচ্ছি, হ্যাঁ। তারপর এখানে হলো যে স্ট্রিং এর পাশে আপনি যদি নিউমেরিক্যাল কখনো কোনো ডাটাকে ইকো করেন, সেক্ষেত্রে শুধু নিউমেরিক যদি লেখেন তখন আপনার কোনো ইয়া লাগবে না, কোটেশন লাগবে না, এটা সরাসরি হলো যে নিউমেরিকটা আপনার প্রিন্ট করাই দিবে। কিন্তু যদি আপনি ক্যারেক্টার টাইপের কোনো কিছু প্রিন্ট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোটেশন ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো ইকোর এইগুলো হলো যে ইকো করার নিয়ম। আর পিএসপিতে হলো যে এখন আমরা আসি হলো যে ইকো বলতে প্রিন্ট করার নিয়ম। এটা এখন হলো যে আমরা ভেরিয়েবল নিয়ে শিখব। ভেরিয়েবল হলো যে চলক। আমরা এই যে এখানে সিনট্যাক্স আছে, সিনট্যাক্স তো আমি বললাম, এখানে কমেন্টস একটা অপশন আছে, কমেন্টসটা আমি বলে দিচ্ছি একটু পর। এখন আমি এই যে ভেরিয়েবল নিয়ে আলোচনা করব, ভেরিয়েবল, ঠিক আছে। তো ভেরিয়েবল হলো যে চলক, যে আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে সি++-এ যেই ভেরিয়েবলের নিয়ম জানি, যেটা জানি সেটাই হলো যে ভেরিয়েবল। তো ভেরিয়েবল হলো যে ওয়ান কাইন্ড অফ একটা কন্টেইনার। যেমন আপনি একটা গ্লাসের ভিতরে পানি রাখতে পারেন, একটা গ্লাসের ভিতরে আপনি দুধ রাখতে পারেন, একটা গ্লাসের ভিতরে আপনি মধু রাখতে পারেন, এইরকম। এবং ওই গ্লাসের সর্বশেষ যেই জিনিসটা আপনি রাখবেন সেটাই আপনি
পাবেন। হ্যাঁ, সর্বশেষ যেটা রাখবেন সেটা আপনি পাবেন। তো ওই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, যেমন ইন্টিজার আই, তাই না, ফ্লোট এফ, এরকম লিখতে হয়। আর শুধু আই লিখলে হয়, এফ লিখলে হয়, ফ্লোট লিখতে হয়, তারপর ডাবল লিখতে হয়। তাই এখানে পিএসপির ক্ষেত্রে আবার ওই জিনিসটা দরকার হয় না তেমন। আপনার হলো যে এখানে শুধুমাত্র ডলার সাইন, যে ভেরিয়েবল ডিক্লেয়ারের যে নিয়মটা, ডলার সাইন আই, ডলার সাইন আই, আই হলো যে একটা ভেরিয়েবল। আবার অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে যেমন হলো যে আই এর মান হলো যে 10, আমরা যেমন আইএনটি আই লিখছিলাম, যেমন আই ইকুয়াল 10, সেম এই কাজটাই হলো এই আইএনটি আই আর ডলার সাইন আই, এইটা হলো যে পিএসপি নিয়ম। ঠিক আছে, ডলার সাইন আই। যদি আপনি এরকম করে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে মান অ্যাসাইন করেন, মান রাখেন, যেমন এই আই এর ক্ষেত্রে আমি 10 রাখলাম, এই আই এর ভিতরে 10 রাখলাম, এটা একটা ভেরিয়েবল, ডলার সাইন দিয়ে লিখতে হবে। এটাকে আপনি প্রিন্ট করতে পারবেন এরকম করে, ইকো আই, ইকো আই, তাহলে আপনি এখানে 10 পাবেন, এই যে 10। তো আবার এখানে হলো যে আমি নিউমেরিক্যাল রাখছি, কিন্তু যদি আপনার স্ট্রিং টাইপের হয়, যেমন আই এর মান হলো যে আই এর মান 10 এখানে রাখলাম, যেমন একটা নেম দেব, নেম একটা আমার ভেরিয়েবল, এই নেমে একজনের নাম লিখবো আমি, যে রকিবুল, একটা হলো যে নেম, একজনের নাম। যদি আপনার এরকম স্ট্রিং থাকে, নেম, এরকম নেম জাতীয় কোনো কিছু থাকে, স্ট্রিং থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই কোটেশন দিতে হবে, অবশ্যই কোটেশন দিতে হবে এই ভেরিয়েবলের যে মানটা অ্যাসাইন করবেন। আর যদি নিউমেরিক্যাল হয় তাহলে অবশ্যই কোটেশন লাগবে না, শুধুমাত্র নাম্বারটা লিখলেই হয়ে যাবে। আবার নেমকে যদি আপনি প্রিন্ট করেন তাহলে ইকো নেম, ইকো নেম, এরকম করে ভেরিয়েবলটা প্রিন্ট করলেই আমরা রকিবুলকে পাবো। এই যে রকিবুলকে আমরা পাইলাম। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে, যেমন পিএসপির ভেরিয়েবলের সামনে অবশ্যই আপনাকে এই ডলার সাইনটা দিয়েই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আর ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় কখনোই ডলার সাইনের মাঝখানে এরকম ডলার সাইন স্পেস আই এরকম করে লেখা যাবে না, এই ডলার সাইন স্পেস আই এরকম করে কখনোই ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। তারপর ডলার সাইন হাইফেন আই এরকম করে ডিক্লেয়ার করা যাবে না, ডলার সাইন 1 to আই এরকম করে ডিক্লেয়ার করা যাবে না, ডলার সাইন স্টার আই এরকম করা যাবে না, এরকম করে ডিক্লেয়ার করা যাবে না। মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম যে বিধিনিষেধগুলো আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে, এখানেও সেম বিধিনিষেধ, আপনি ওভাবে ডিক্লেয়ার করতে পারবেন না। আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এরকম করে করতে পারেন, যে ডলার সাইন আন্ডার স্কোর আই, হাইফেন ইউজ করতে পারবেন না, আন্ডার স্কোর আই এটা পাবেন, ডলার সাইন আই আন্ডার স্কোর এরকম করে ইউজ করতে পারবেন। আপনি ডলার সাইন আই তারপর 1 2 3 এরকম করে ইউজ করতে পারবেন। কিন্তু নিউমেরিক্যাল এই ইয়াগুলো, নাম্বারগুলো আপনি আই এর সামনে ব্যবহার করতে পারবেন না, এখানে ব্যবহার করতে পারবেন না, আপনি পিছনে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এরকম করে পিছনে ব্যবহার করতে পারবেন। আন্ডার স্কোর অনেকগুলো ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার যদি একের অধিক কখনো ভেরিয়েবলের নাম হয়, যেমন মাই নেম ইজ, এরকম আমি একটা ভেরিয়েবলের নাম লিখব, তাহলে আপনি এরকম করে লিখতে পারেন যে মাই নেম ইজ, এরকম করে একসাথে আপনি একটা ভেরিয়েবল লিখতে পারেন। যেমন ভেরিয়েবলের ভ্যালু হলো মাহফুজ, এই ভেরিয়েবলটা আপনি এইভাবে লিখতে পারেন। আবার এই ভেরিয়েবলটাই আপনি আন্ডারস্কোর দিয়ে সেপারেট করে লিখতে পারেন, যেন এটা নেমিং ফুল হয়, যেমন আমরা ভেরিয়েবলটাকে দেখে সহজেই বুঝতে পারি যে এটা মাই নেম ইজ হয়, বোঝা যাচ্ছে। আবার যদি স্পেস না দেন অথবা কি বলা যায় আন্ডারস্কোর নাও দেন, কোনো সমস্যা নেই, কিন্তু দিলে একটু ভালো হয়, দেখতে পড়তে একটু ইজি হয় যে এটা মাই নেম ইজ একটা ভেরিয়েবলের নাম। আবার যদি আপনি আন্ডারস্কোরটা ইউজ না করেন, তাহলে আপনি এরকম করে প্রথম অক্ষরটা করে ক্যাপিটাল দিতে পারেন, এরকম করে ইজ, যেটা আপনার ভালো হয়, ভালো লাগে। তো একটা ফরম্যাট আপনি সবসময় প্র্যাকটিস করবেন, যে মাই নেম ইজ, এরকম করে ভেরিয়েবলগুলো যদি বড় কোনো ভেরিয়েবল হয় এরকম করে ডিক্লেয়ার করতে পারেন। আর যেগুলো বিষয় বললাম যে ভেরিয়েবল কোন কোন জিনিসগুলো ব্যবহার করা যায় না, ভেরিয়েবলের নামের সাথে এখানে স্পেস দেওয়া যাবে না। যেমন এই যে মাই নেম ইজ, যেটা এখানে আমি আন্ডারস্কোর দিছিলাম, এখানে আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না, যে মাই নেম ইজ এটা কিন্তু ভেরিয়েবল হয় নাই, আপনি অবশ্যই একসাথেই লিখতে হবে, অথবা
আন্ডারস্কোর দিতে হবে, ঠিক আছে। এটা হলো যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। আর আমাদের যে হলো যে ভেরিয়েবলের যে টাইপগুলো, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং এরকম আছে না, তা এই আমাদের পিএসপির ক্ষেত্রে এখানে সরাসরি $10 দিলাম, আমি নেম রকিবুল দিলাম, তারপরে এখানে হলো মাই নেম ইজ মাহফুজ দিলাম। এই ভেরিয়েবলগুলো অটোমেটিক আপনার টাইপে ডিটেক্ট করবে, কনভার্ট হয়ে যাবে। যেমন কোন ভেরিয়েবলটা আমার কোন টাইপের সেটা যদি আপনি দেখতে চান যে আমার এই আই ভেরিয়েবলটা কোন টাইপের, তাহলে আপনি এটাকে ভারডাম নামে একটা ফাংশন আছে আমাদের পিএসপিতে, ভারডাম আই। এগুলো হলো যে আপনার ওই ডাটা টাইপগুলো কি ধরনের আছে, কি কি ডাটা আছে সেগুলো দেখার জন্য ভারডাম এই ফাংশনটা ব্যবহার করতে হয়। ভারডাম আই, যেমন এখানে বলতেছে যে ইন্টিজার ইন্টিজার 10, ইন্টিজার একটা ভ্যালু আছে যার মান হলো যে 10, ঠিক আছে। আপনি যদি এইখানে আবার লিখে দেন যে আজকে মনে হয় আমি যে ঠিক আছে কথাটা অনেক বলছি, .3 10.3, এটাকে যদি আপনি আবার রান করেন দেখবেন যে এখানে লেখা দিচ্ছে ফ্লোট, মানে পিএসপিতে হলো যে আপনার মানের উপর ভিত্তি করে ভেরিয়েবলটা কনভার্ট হয়ে যাচ্ছে। যে আগে ছিল ইন্টিজার, আবার যখনই আমি এখানে হলো যে ডট দিয়ে দিলাম, পয়েন্ট দিয়ে দিলাম, তখন এটা ফ্লোটে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে ডাটা টাইপটা আমাদের কনভার্ট হয়ে যাচ্ছে অটোমেটিক। আপনাকে এটা চিন্তা করার দরকার হচ্ছে না, যে টাইপটা সরাসরি ডিক্লেয়ার করে দেওয়ার দরকার হচ্ছে না যে এইটা আমার ইন্টিজার, এইটা আমার ফ্লোট, এটা বলার দরকার হচ্ছে না। যখনই ও যেই টাইপের এখানে অ্যাসাইনমেন্টে ভ্যালুটা পাবে সেই টাইপেই ও কনভার্ট হয়ে যাবে। তারপরে আমরা যদি এটাকে দেখি, নেমকে যদি আমরা এরকম ভারডাম করি, তাহলে নেমটাকে বলবে যে স্ট্রিং। এই যে স্ট্রিং, এটা কতটা স্ট্রিং আছে, সেই স্ট্রিং এর লেন্থ বলতেছে এখানে 7, স্ট্রিং এর লেন্থ 7, এখানে 7টা লেটার আছে, 7টা লেটার আছে, স্ট্রিং এর লেন্থ 7। আচ্ছা, তো এই ভারডাম ব্যবহার করতে পারেন, অথবা হলো যে আপনি প্রিন্ট আর, PRI, শুধু প্রিন্ট হলো যে ইকো করার জন্য, আর একটা ফাংশন আছে যে প্রিন্ট আর করতে পারেন, ভারডাম ব্যবহার করতে পারেন, অথবা প্রিন্টার আসে না, ভারডামে আসে ভারডাম। ওটা প্রিন্টারের ক্ষেত্রে, এয়ারের ক্ষেত্রে আমরা দিই ভারডাম। এটা দিয়ে হলো যে আপনি আপনার টাইপগুলো চেক করতে পারেন, এইটা দিয়েই আপনার টাইপগুলো চেক করতে পারেন। আরেকটা জিনিস হলো যে যেমন আমি এইটা এই ভারডাম করলাম, ভারডাম করে হলো যে আমার এই আউটপুটটা আমি দেখলাম, আর এখন আমি অন্য কিছু নিচের দিকে কাজ করব, কিন্তু আমি এইটাকে আর প্রিন্ট করাবো না ব্রাউজারে, এটা অটো প্রিন্ট করে ভারডামটা। সেক্ষেত্রে হলো যে এইটাকে কমেন্ট করে রাখা যায়, ডাবল স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যায়। যেমন আমরা সি প্লাস কি বলা যায়, CSS এ আমরা কমেন্ট করছি না, HTML এ কমেন্ট করছি না, HTML এ কমেন্ট করতে আমাদের অ্যাঙ্গেল দিয়ে দুঃখবোধক, তারপর স্ল্যাশ স্ল্যাশ, এখানে কোড স্ল্যাশ স্ল্যাশ এরকম দিছিলাম আমরা। এটা হলো HTML এর ক্ষেত্রে। CSS এর ক্ষেত্রে আমরা এই কমেন্টটা ব্যবহার করছিলাম, তাই না? এই কমেন্টটা এখানে যা যাবতীয় লিখি এগুলো আমাদের ব্রাউজারে শো করায় না, ইফেক্ট ফেলায় না। তো পিএসপিতে এখানে যে কমেন্টের কথাটা বলছে, এই যে এখানে কমেন্টস, তা পিএসপিতে হলো যে দুই ধরনের কমেন্টস আছে। একটাকে বলা হয় ডাবল লাইন কমেন্টস, এই যে এইটা যেটা আমি দিলাম স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, আর একটা হলো যে সিঙ্গেল লাইন কমেন্টস, এটা হলো ডাবল স্ল্যাশ। আপনি যদি কখনো কোড লেখেন এরকম, যেই কোডটা আপনার দরকার নাই, কিন্তু বুঝার জন্য যে আমি কি কাজ করছিলাম সেটা বুঝার জন্য আপনি ওইটা কমেন্ট করে রাখতে পারেন, কিন্তু আপনার এটা কোনো ইভেন্ট ঘটাবে না আপনার ব্রাউজারে, অথবা আপনার প্রোগ্রামিংয়ে কোনো ইভেন্ট ঘটাবে না। তখন আপনি এইটাকে, যদি মাল্টি লাইন হয় তাহলে স্টার স্ল্যাশ স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এটা দিয়ে আপনি মাল্টি লাইন কমেন্ট করবেন। আর যদি আপনার সিঙ্গেল লাইন হয়, যে একটা লাইন কমেন্ট করবো, তাহলে আপনি ডাবল স্ল্যাশ দিতে পারেন, এরকম করে। তাহলে এটা আমার আর আউটপুটে দেখাবে না, এই যে আউটপুটে নাই, ঠিক আছে। তো এখন আমি আরেকটা জিনিস দেখাবো, ওইটাকে বলা হয় যে কনক্রিট করা, যে কিভাবে আপনি দুইটা ভেরিয়েবল একসাথেই ইকো করতে পারেন, কিভাবে আপনি দুইটা ভেরিয়েবল একসাথে ইকো করতে পারেন। যেমন আমি দিলাম যে এই ভেরিয়েবলের নাম হলো যে এজ দিলাম যে 28 দিয়ে দিলাম। এইটা আমি এরকম করে ইকো করব যে মাই নেম ইজ, এখানে আমার নামটা শো করাবে যে মাই নেম ইজ
নেম, এখানে নাম যে ভেরিয়েবলটা যার যেই নামটা দেওয়া আছে সেটা এখানে শো করাবে। মাই নেম ইজ রকিবুল, আই এম, এখানে হলো যে আমার বয়স শো করাবে, এজ, এখানে আমার বয়স শো করাবে 20 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তো এইটাকে বলা হয় এইটাকে বলা হয় কনক্রিট করা, যে আপনার একটা ভেরিয়েবলের সাথে আর একটা মানে একটা স্ট্রিং এর সাথে অথবা একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবল একই সাথে লাইনে সংযুক্ত করে প্রিন্ট করা। যেমন আমি এখানে লিখছি যে মাই নেম ইজ, এটা একটা স্ট্রিং, এই জন্য আমি কোটেশন দিছি, তারপরে একটা এখানে ভেরিয়েবল কল করছি, এই ভেরিয়েবলটা আমার উপরে ডিক্লেয়ার করা আছে, এইটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লেয়ার করা, আর এটাকে ভেরিয়েবল কল করা, এটাকে ডিক্লেয়ার বলা হয়, এটাকে কল করা বলা হয়। এখানে ভেরিয়েবলটা আমি কল করছি। যখন আপনি কোনো ভেরিয়েবলকে কল করবেন অন্য কোনো কিছুর সাথে, তখন অবশ্যই সেটা এরকম করে ডট দিয়ে সেপারেট করতে হবে। এই যে এইখান থেকে এই কোটেশনের কাজ হলো যে এই পর্যন্ত, তারপর এইটার সাথে সংযুক্ত হবে যে ডট, এটার মানে সংযুক্ত করা, কনক্রিট করা, নেমটা এখানে আসবে। তারপরে এই ভেরিয়েবলটা এখানে আবার আমি ডট দিয়ে এখানে আর একটা স্ট্রিং লিখছি, আবার এখানে ডট দিয়ে এখানে আবার ভেরিয়েবল কল করছি, আবার এখানে ডট দিয়ে এখানে একটা স্ট্রিং লিখছি। এরকম করে আমরা একের অধিক ভেরিয়েবল এবং স্ট্রিং লিখতে পারবো। এই যে এখানে লেখাচ্ছে মাই নেম ইজ রকিবুল ইসলাম, এখানে একটা স্পেস দিলে ভালো হবে। মাই নেম ইজ রকিবুল ইসলাম, আই এম 28 ইয়ার ওল্ড, এই বয়স আমাদের এই মেসেজটা হলো যে দেখা যাচ্ছে। তো এরকম করে একের অধিক আমরা ভেরিয়েবলকে আমরা কল করতে পারি। যেমন এইখানে এজ এবং নেম, এটাকে আমরা প্রিন্ট করছি, প্লাস স্ট্রিং এর সাথে আমরা ভেরিয়েবল কল করতে পারি। তো এইখানে আর একটা জিনিস হলো যে যদি আপনি ইকোতে, এই যে ইকো যেখানে আমি লিখছি, যদি আপনি এরকম ডাবল কোটেশন ব্যবহার করেন ইকোর সময়, যেমন মাই নেম ইজ, আমি এখানে লিখছি যে নেম লিখছি না, এবং এইটা কোটেশনের বাহিরে লিখছি, এই যে এখানে কোটেশনটা শেষ, এই যে শুরু এখানে শেষ, ডট দিয়ে আমি এখানে নেমটা লিখছিলাম। যদি আপনি এখানে ডাবল কোটেশন দেন তাহলে এই ভেরিয়েবলটা আপনি এই যে এখানে এগুলা কেটে দিলাম, এই ভেরিয়েবলটা আপনি এখানে প্রিন্ট দিতে পারবেন। এই যে মাই নেম ইজ নেম, যদি আপনি ডাবল কোটেশন দেন তাহলে এই জায়গায় অটোমেটিক ওই ভেরিয়েবলটা প্রিন্ট হবে, এই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট হবে যদি ডাবল কোটেশন থাকে, প্রিন্ট হয়েছে। এখানে যদি আমি মাহফুজ দেই এটা, তাহলে এখানে মাহফুজ প্রিন্ট হবে। হ্যাঁ, তো যদি আপনি আবার এইখানে যদি সিঙ্গেল কোটেশন দেন, যে এখানে সিঙ্গেল কোটেশন শুরু, সিঙ্গেল কোটেশন শেষ, এই যে শুরু শেষ এখানে শেষ, এর ভিতরে আপনি কখনো ভেরিয়েবল প্রিন্ট করতে পারবেন না। মানে ডাবল কোটেশনের ভিতরে আপনি ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারবেন, কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনি ভেরিয়েবল প্রিন্ট করতে পারবেন না। এই যে এরকম করে ভেরিয়েবল প্রিন্ট করতে পারবেন না। দেখেন এখানে ভেরিয়েবলটাই সরাসরি চলে আসছে, $সাইন মাই নেম ইজ, এইটাই চলে আসছে। এখানে ওর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু এখানে প্রিন্ট করায়নি। এই সিঙ্গেল যেই কোটেশনটা আছে এখানে প্রিন্ট হবে না। যদি আপনি সিঙ্গেল কোটেশন ব্যবহার করেন তাহলে এরকম করেই, যে প্রথমে যেটা আমরা করলাম, যে সিঙ্গেল কোটেশন শেষ, তারপর ডট, ভেরিয়েবলটা কনক্রিট করলাম, তারপরে আবার ডট, এখানে স্ট্রিং যেহেতু আছে আবার এখানে একটা সিঙ্গেল কোটেশন দিলাম, মানে এই যে স্ট্রিংগুলো আমরা কোটেশনের ভিতরে রাখলাম, আবার স্ট্রিংটা আমার কোটেশনের ভিতরে রাখলাম, আর ডটের কাজ হলো দুইটাকে সংযুক্ত করে দেওয়া। ঠিক আছে, এই হলো যে আমাদের ভেরিয়েবল, একের অধিক ভেরিয়েবল একটা ইকোর সাথে ব্যবহার করা, প্লাস হলো আপনি কিভাবে সিঙ্গেল কোটেশনের ভিতরে ভেরিয়েবল কল করতে পারবেন কিনা এবং ডাবল কোটেশনের ভিতরে ভেরিয়েবল কল করতে পারবেন কিনা এই বিষয়ে জানা। আর এখানে যে আমরা এই লাইনগুলো লিখলাম, যেমন এজ ইকুয়াল 28, তারপর এখানে সেমিকোলন দেওয়া আছে, নেম ইকুয়াল রকিবুল, মাই নেম ইজ ইকুয়াল মাহফুজ। হ্যাঁ, এই যে লাইনগুলো লেখা আছে প্রত্যেকটা লাইনকে এক একটা স্টেটমেন্ট বলা হয়। এই লাইনগুলোর নাম স্টেটমেন্ট, এটার নাম স্টেটমেন্ট, এটার নাম স্টেটমেন্ট, এক একটা স্টেটমেন্ট বলা হয়। আর স্টেটমেন্টগুলো সেমিকোলন দ্বারা পৃথক থাকে। যেমন এজ, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, মানে এই লাইনের এতটুকুর কাজ এই পর্যন্ত শেষ, যেখানে সেমিকোলন সেই পর্যন্তই আমাদের শেষ। যেহেতু প্রত্যেকটা স্টেটমেন্ট সেমিকোলন দ্বারাই পৃথক থাকে, সেই ক্ষেত্রে আপনি একই লাইনে একের অধিক
স্টেটমেন্ট লিখতে পারবেন। এই যে এরকম লিখতে পারবেন যে এজ ইকুয়াল 28, এখানে সেমিকোলন দেওয়া আছে, তারপর নেম ইকুয়াল রকিবুল, এখানে সেমিকোলন দেওয়া আছে, মাই নেম ইজ ইকুয়াল মাহফুজ, এখানে সেমিকোলন দেওয়া আছে। এইরকম করে হলো যে আমরা স্টেটমেন্টগুলো লিখতে পারবো। তো আপনাদের হলো যে আজকের যে কাজগুলো থাকবে সেটা হলো যে সার্ভার ইনস্টল দেওয়া, সার্ভার ইনস্টল দিয়ে আপনাদের বেসিক যে পিএসপি W3 স্কুল থেকে এখান থেকে হলো যে প্র্যাকটিস করা। আমি হলো যে আপনাদের এই পর্যন্ত দেখাই দিচ্ছি, ইকো এবং স্ট্রিং এই পর্যন্ত চলে আসছে। আমি কিন্তু এগুলো প্রায় সবগুলোই হয়ে গেছে, আমাদের এইগুলো সব অধ্যায় হয়ে গেছে। তো আমি একদিনে অনেকগুলো পড়ানো যাবে না, আমি হলো যে ধীরে ধীরে আপনাদেরকে শেখাবো, সমস্যা নেই। কিন্তু আপনারা বাসায় সার্ভারটা ইনস্টল দেন, ইনস্টল দিয়ে বেসিকগুলো শেখেন, প্লাস এখানে আরও অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো আপনারা পড়েন, পড়ে কার কোথায় প্রবলেম সেইটা আমার সাথে শেয়ার করবেন। ঠিক আছে, এই আজকের